দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং আমাদের মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে বা চলছিল তার কি প্রভাব আমাদের অর্থনীতির ভিতরে পড়বে সেই বিষয়ে আলোচনা করব। দুজন আলোচক আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন পারভেজ করিম আব্বাসী, তিনি সহকারী অধ্যাপক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের, এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ দ্বীন ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পড়াচ্ছেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমরা আলোচনাটা শুরু করবার আগে আমরা একটা ছোট প্রতিবেদন দেখে আসব। দর্শক, বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন এই বিষয়ে দেখে আসছে। 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। গত 13 জুন ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে সত্যি পরিণত হয়। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘস্থায়ী ইরান ইসরায়েল সংঘাতের তীব্র প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং জনসংখ্যার উপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। আমাদের রপ্তানি যে সি রুট দিয়ে যায় সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদেরকে বিকল্প পথে নিতে হবে। প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে, যার প্রভাব পড়বে বিদ্যুৎ, পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে। সবকিছুর দাম যদি বেড়ে যায়, ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন বাড়লে মানুষ কিন্তু কেনাকাটি কমিয়ে দিবে। আলটিমেটলি কিন্তু এইটার বিক্রির, গার্মেন্টসের বিক্রির প্রভাবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে। তার মানে আমাদের অর্ডার কম হবে। অর্থনীতিবিদরা বলছেন, জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে সরকারকে। আমাদের আমদানি হয়তো কিছুটা সীমিত করতে হতে পারে যদি দেখা যায় যে কমোডিটি প্রাইস বাড়ছে এবং রিজার্ভের উপরে প্রেশার ক্রিয়েটেড হচ্ছে। সুতরাং সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকেও সরকারকে সতর্ক থাকতে হবে। আর আমাদের যারা আমদানি এবং রপ্তানিকারক তাদেরকেও অবস্থা এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে। জ্বালানি ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। দীর্ঘমেয়াদী রিনিউয়েবল এনার্জিতে যেতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তাইলে আপনার আর কারোর প্রতি নির্ভরও করতে হবে না, আপনার খরচের প্রতি টেনশন করতে হবে না। সুতরাং এইখানে সরকার, আমি মনে করি যে অনেক কিছু করতে পারে এবং ভালো কিছু করার এখানে আছে। একই সাথে নিজেদেরকে স্বনির্ভর করারও একটা চেষ্টা আমরা এখানে করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 18 থেকে 19 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয়, যা বিশ্বের মোট চাহিদার প্রায় 20%। যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $150 পর্যন্ত উঠতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। পারভেজ করিম আব্বাসী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। মধ্যপ্রাচ্য সবসময় সংকটের ভিতরে থাকে, সবসময় এক ধরনের টেনশনের ভিতরে থাকে, কিন্তু বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মানে অন্তত দুটো কারণ তো আমরা দেখি যে আমাদের অনেক বাংলাদেশি শ্রমিক আছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের জন্য গেছেন, ওখানে থাকেন। ফলে সেই জায়গাটাতে যখনই অস্থিরতা হয়, যুদ্ধের বিষয় চলে আসে, একটা মারামারি কাটাকাটি চলে, আমাদের জন্য খুবই উৎকণ্ঠার থাকে এবং সাধারণ মানুষের কারো না কারোর পরিবারের সাথে কেউ না কেউ ওখানে থাকেন। ফলে এই বিষয়টা অনেক আমাদের জীবনের সাথে গুরুত্বপূর্ণ। বাট এটা একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও আছে। মধ্যপ্রাচ্যের সংকটে এখনকার যে পরিস্থিতি আছে সেইটা হয়তো সাময়িকভাবে যে ইরান এবং ইসরায়েলের ভিতরে যেই টেনশনটা চলছিল, যে ধরনের যুদ্ধ, দুই পক্ষই মিসাইল হামলা চালাচ্ছিলেন, সেইটাই এক ধরনের আমরা বলবো যে স্থিতাবস্থায় এসছে, এখন সেটা বন্ধ আছে। কিন্তু অন্যদিকে প্যালেস্টাইনে তো অবশ্যই দীর্ঘদিন ধরে এক ধরনের মানে অস্থিরতা চলছে, সেখানে অনেক মানুষ মারা যাচ্ছেন। সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তায় তো ফেলে। সার্বিকভাবে আমাদের মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও তখন ঘোলাটে হয়। এখন পরিস্থিতি মানে কতখানি আসলে আমরা মানে নিশ্চিন্তে থাকবো এবং কতখানি আসলে এটার প্রশমন হলো, নাকি এটা একটা সাময়িক পরিস্থিতি যে কোনো সময় আবার শুরু হয়ে যেতে পারে?
ঠিকই বলেছেন, মধ্যপ্রাচ্যকে বলা হয় যে ক্রুসিবল অফ সিভিলাইজেশন বা হচ্ছে সভ্যতার হচ্ছে যে পীঠভূমি, কিন্তু তার সাথে সাথে হচ্ছে আপনি দেখুন যত ধরনের যে আপনার যুদ্ধ সংঘর্ষ সেগুলো কিন্তু সেই প্রাচীনকাল থেকে এই শেষ পর্যন্ত এখন আছে। মধ্যপ্রাচ্য কিন্তু বিগত 3 বা 4 দশকে ওখানে কিন্তু এক ধরনের একটা অস্থিতিশীলতা আছে, এবং একটা কারণ হচ্ছে বিকজ যে মধ্যপ্রাচ্যে যেটা এখন আন্ডার এস্টিমেট করে লাভ নেই, যেখানে ওখানে হচ্ছে প্রচুর পরিমাণ জ্বালানি পাওয়া যায়, এবং আপনার পৃথিবী এখানে মধ্যপ্রাচ্য হচ্ছে 34% হচ্ছে যে জ্বালানি, এবং হচ্ছে 18% গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আসে। এবং যেহেতু এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোই ডমিনেট করে ওপেকের মধ্যে, তো এখনও কিন্তু তেলের ব্যাপারে যদিও বা এখন ওপেকের বাইরেও রাশিয়া এবং অন্যান্য দেশ আসছে, কিন্তু আবার যুক্তরাষ্ট্র এখন আসছে, কানাডা আসছে, নরওয়ে আসে, কিন্তু তার সাথে সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের তেল যেটা আছে ক্রুড অয়েল বা গ্যাস, এগুলো কিন্তু হচ্ছে যে মধ্যপ্রাচ্য এখানে হচ্ছে যে এটা সবসময় কিন্তু আপনার বৈশ্বিক যে এখানে ভূ রাজনীতি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সাদ্দাম হোসেনের ইরাকের সরকারের পতনের পর আমরা দেখি যে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। বরঞ্চ আপনি দেখুন যদি লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাফির সরকারের পতন হওয়ার পর, বা সুদানে আমরা দেখেছি চলমান যে অস্থিতিশীলতা আছে, এবং তার সাথে সাথে আমরা দেখেছি লেবাননে এখানে হচ্ছে প্রকৃতপক্ষে গৃহযুদ্ধ এবং হচ্ছে ইসরায়েলের আগ্রাসন দুটোই একসাথে আসছে। এবং সিরিয়াতে দেখলাম বাশার আল আসাদের যে এখানে হচ্ছে বংশানুক্রমিক যে এখানে হচ্ছে স্বৈরতন্ত্র, বা আমি বলবো যে হেরিডিটারি ডিক্টেটরশিপ, ওইটাও কিন্তু একটা পতন হলো, এবং আল শুরার এখানে একটা সরকার আসলো। এবং সবার শেষে হচ্ছে আমরা দেখছি যে বিগত 2 বছর ধরে প্যালেস্টাইনের গাজাতে ইসরায়েল কিন্তু এক প্রকারের কিন্তু হচ্ছে ইউনিল্যাটারাল একটা ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে, এবং ওখানে আপনি দেখুন যে প্যালেস্টাইনের প্রায় 60,000-এর মতো হতাহত ওখানে সংখ্যা, অধিকাংশ হচ্ছে নারী এবং পুরুষ, এবং এটা কিন্তু ওয়াইডার র্যামিফিকেশনস আছে। এই কনটেক্সটে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা কনফ্লিক্ট, রিজিনাল কনফ্লিক্ট, এবং তার সাথে সাথে যে যুক্তরাষ্ট্রের মদত যেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ইসরায়েলের পক্ষে, এটাও কিন্তু হচ্ছে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের জন্য কিন্তু চিন্তার বিষয়। এবং মধ্যপ্রাচ্যে এখন আপাতত যেটা আমরা দেখছি হচ্ছে যে সাময়িকভাবে এখানে একটা যুদ্ধের এখানে হচ্ছে অবসান তো হয়নি, বা সিজ ফায়ার হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সবাই আশা করছিল যে উনি ইসরায়েল এবং ইরানের মধ্যে কনফ্ল্যাগ্রেশন বা যুদ্ধটা যাতে না বাড়ে তার জন্য উনি পদক্ষেপ নেবেন, কিন্তু অনেকটা হচ্ছে যে মানুষের এক্সপেকটেশনসের বাইরে উনি চলে গিয়ে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রে B-52 স্টেলথ বোম্বার দিয়ে ইরানের যে এখানে হচ্ছে নিউক্লিয়ার স্ট্যাবলিশমেন্ট যেগুলো আছে সেগুলোর উপর এখানে উনি বম্বিং করলেন, নাতানজে, ফোর্দোতে, ইস্ফাহানে। এবং তারপর একদিন পরে আমরা দেখলাম যে ইরান আবার হচ্ছে কাতারে যে সবচেয়ে বড় যে ওই এয়ার বেসের মধ্যে আক্রমণ করলো। কিন্তু তার আগে কিন্তু খুব ইন্টারেস্টিং, ওরা কিন্তু কমিউনিকেশন শোনা যায় যে হচ্ছে আগে থেকে কমিউনিকেট করে দিয়েছে যে কাতারে ওরা আক্রমণ করবে, দুই পক্ষের মধ্যে হয়েছে। ট্রাম্পের জন্য কিছু পলিটিক্যাল এজেন্ডা ছিল, বিনিয়ামিন নেতানিয়াহুর কিছু হোমগ্রোন ডোমেস্টিক এজেন্ডা ছিল, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ছিল, ইরানের রেজিমের জন্য ছিল, 3টা দেশের জন্যই ছিল। ট্রাম্পের জন্য প্রথমটা ছিল হচ্ছে যে তার দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা যেটা ছিল ওখান থেকে অ্যাটেনশনটা ডাইভার্ট করা। বিনিয়ামিন নেতানিয়াহু যেটা হচ্ছে 2 বছর যেখানে অনগোয়িং যে এখানে প্যালেস্টাইনে যে এখানে এক ধরনের জেনোসাইড চলছে, এটাও কিন্তু ইসরায়েলের প্রতি এখানে অনেক লোকের কিন্তু এখানে সাপোর্টটা কমে যাচ্ছে, এবং ইসরায়েলি সোলজারদের হতাহত হচ্ছে, এবং উনি কিন্তু করাপশন এখানে কেস এখানে ফেস করছিলেন। তো এইখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করা। আর ইরানিয়ান রেজিমের জন্য যেটা হয়েছে, ইরানিয়ান রেজিম যে এখন যে সার্ভাইভ করেছে, এটা হচ্ছে ওদের জন্য মোরাল ভিক্টরি। তো জাতীয় পর্যায়ের যে রাজনৈতিক কারণগুলোর কথাও তুলে ধরছিলেন ডক্টর দিন ইসলাম, আপনার কাছে জানার বিষয় হলো যে এটা তো সবই মধ্যপ্রাচ্যের ভিতরকার রাজনৈতিক পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলি, বাংলাদেশের অন্তত সরাসরি 2টো বড় অর্থনৈতিক যোগসূত্র মধ্যপ্রাচ্যের সাথে, একটা হলো আমার রেমিটেন্সের সবচাইতে বড় আমার উৎস, এবং বাংলাদেশের অন্তত পক্ষে বোধহয় অনেকে বলেন যে প্রায় 1 কোটি মানুষ ওখানে থাকেন, আমাদের আমদানির উৎস মধ্যপ্রাচ্য। তো এই সংকট বলি, সংঘর্ষ বলি, এইটার ফলাফল হিসেবে আমরা যেটা দেখলাম যে বাজেট যেদিন দেওয়া হলো তার থেকে এখন তেলের দামই যদি আমি বলি প্রায় অন্তত পক্ষে 10% বেড়ে গেছে। তার অর্থ আমি একই সমপরিমাণ তেল বা গ্যাস আনতে হলে আমাকে এখন আরও বেশি আমার বৈদেশিক মুদ্রার দরকার হবে, আমার এখানে ভর্তুকির চাপ বা আমার এখানকার বাজার মূল্যের উপরে চাপ বাড়ার সংখ্যা আসছে। তো অর্থনৈতিকভাবে এইটাকে বাংলাদেশ কেমনভাবে দেখছে? আপনি বললেন যে 2টি যে প্রাণশক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য,
জ্বালানি শক্তি বিশেষ করে পেট্রোলিয়াম আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি, যেহেতু জ্বালানি একই দিকে ধাবিত হয় মূল্যগুলো। তো ফলে যেটা দেখা যাবে আপনার বাংলাদেশের জ্বালানি তো সব সেক্টরে ব্যবহার করা হয়, আপনি এটা শিল্প বলেন, কৃষি বলেন, সেবা বলেন, সব জায়গায় জ্বালানি আছে। যদি দামটা বেড়ে যায় তাহলে কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাবে সব জায়গায়। এই যে আমদানি ব্যয় যদি বেড়ে যায়, কারণ আমাদের প্রায় পুরোটাই জ্বালানি তেল আমদানি করতে হয়, সেক্ষেত্রে আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর একটা প্রভাব পড়বে এবং দেখা যাবে যে আমাদের যে বিনিময় হার বৈদেশিক মুদ্রার টাকার সাথে বৈদেশিক মুদ্রা সেটাও বেড়ে যেতে পারে। এবং সেটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আবার আপনার মূল্যস্ফীতির উপর একটা চাপ আসবে বাড়ার। তো মূল্যস্ফীতি চাপ আসবে। অপরদিকে যদি আপনি রপ্তানি আয়ের কথা চিন্তা করেন, সেখানে দেখেন বাংলাদেশের প্রায় 80% ওপরে রপ্তানি আয় হয় রেডিমেড গার্মেন্টস থেকে, আরএমজি থেকে। তো এখানকার মার্কেটগুলো কিন্তু হচ্ছে আপনার ইউরোপ এবং আমেরিকা। এবং এই যদি আপনি নৌপথ বলেন অথবা যদি আপনি আকাশপথ বলেন, এগুলো কিন্তু ওই মধ্যপ্রাচ্যের আশেপাশে দিয়ে যেতে হয়। তো সেই রুটটা যদি বড় হয়, একে তো টাইম আমাদের বাড়বে, দ্বিতীয়ত খরচ বাড়বে পরিবহনের। এর ফলে দেখা যাবে আমাদের রপ্তানি পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে। তার মানে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কিন্তু সে মার্কেটে এফেক্টেড হবে। এই অর্থনৈতিক পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য মানে পূর্বাভাসগুলোকে কি বদলে দিচ্ছে? সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে একটা অনিশ্চয়তা তৈরি করতেছে বিশ্ব অর্থনীতির মধ্যে। আর যখন নাকি বিভিন্ন দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা থাকে, লোকজন কিন্তু ওইভাবে ব্যয় করে না, তারা বিনিয়োগ করে না, তারা তাদের যে ভোগ ব্যয় সেটা একটু কম করে। ফলে দেখা যায় যে সব দ্রব্য এবং সেবার চাহিদা কমে যায়। এবং যে দ্রব্য সেবার চাহিদা যদি সারা বিশ্বে কমে যায়, রপ্তানি আয় কিন্তু এটা প্রভাব ফেলবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি লোকজন বিনিয়োগ না করে, যদি সঞ্চয় করে রাখার প্রতি বেশি মনোযোগী হয়, তাহলে দেখা যাবে এটা কর্মসংস্থানের উপর একটা ঋণাত্মক প্রভাব ফেলবে। এই পরিস্থিতি যদি অনিশ্চয়তা আরও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এফডিআইটা আরও হয়তোবা কমে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশের শেয়ার মার্কেট সেটা কিন্তু রিসেন্টলি আরও অনেক খারাপ অবস্থায় আছে। তো যদি অনিশ্চয়তা বাড়ে, লোকজনের যদি ইনভেস্টমেন্ট সেভাবে না করতে চায়, বিশেষ করে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, তো আমাদের এই শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু হয়তো বা আরও খারাপ হতে পারে। আমাদের মতো ক্ষুদ্র অর্থনীতির দেশ যারা, এবং যারা নাকি আমদানি এবং রপ্তানির উপর নির্ভর করে এবং এই যে রেমিটেন্সের উপর নির্ভর করে, আপনি যেমনটা বলতেছেন রেমিটেন্স আরেকটা যেটা প্রাণশক্তি বলা যায় বাংলাদেশের অর্থনীতি। এখানে আপনার প্রায় 26-27 বিলিয়ন ইউএস ডলার আপনার প্রায় আসে, যেটা নাকি আপনার প্রায় ফরেন কারেন্সি রিজার্ভের সমপরিমাণ। এটা আমাদের স্থিতিশীলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এভাবে থাকে বা আরও বাড়ে, সেখানে কিন্তু নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পাওয়াটা বাংলাদেশের ওখানেও ইনভেস্টমেন্ট কমে যাবে এবং যারা বর্তমানে আছেন তাদেরও হয়তো বা সেখানে চাকরি থাকবে কিনা বা তারা যদি ফেরত আসার সম্ভাবনা বেড়ে যাবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের মধ্যপ্রাচ্যের সংকট কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আমরা সেই আলোচনা অব্যাহত রাখবো। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের যে সংকট এবং তার কি প্রভাব বাংলাদেশে পড়ছে। পারভেজ আব্বাসী, আপনি বলছিলেন যে এই যে সংকটটা, এইটার এক ধরনের আপনি বলার চেষ্টা করছেন যে উৎস মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক নিজেদের দেশের ভিতরের রাজনৈতিক পরিস্থিতি। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের কি এই সংকটটা যে এখন এক ধরনের শান্তি অবস্থার দিকে গেছে, এটা কি মানে অব্যাহত থাকবে? মধ্যপ্রাচ্যের যে আপনি গালফের মধ্যে বিশেষত যে আপনার সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, কাতার, জর্ডান, এইসব দেশগুলো আছে,
ওগুলোর মধ্যে কিন্তু সব হচ্ছে সুন্নি প্রধান শাসক যারা, এবং যাদের মধ্যে এখানে যথেষ্ট এখানে হচ্ছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে এই শিয়া, এবং ওদের মধ্যে কিন্তু ইরানের একটা প্রভাব আছে। তো এক ধরনের দেখা গেছে যে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে এবং হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে আপনি দেখবেন যে সৌদি আরবিয়া, ইউএই, এক অর্থে হচ্ছে আপনার কুয়েত, জর্ডান, ওরাও কিন্তু সাপোর্টটা দিয়েছে। তো এটা হচ্ছে কিন্তু একটা রিজিনাল কনফ্লিক্টের মতো আছে। সো আপনি এখানে এটা হচ্ছে যে প্রভাব বিস্তার করার জন্য যেটা হচ্ছে, ইরানের সরকারটা কিন্তু হচ্ছে যে ইরানের আয়াতুল্লাহ খামেনি সরকার চেয়েছে হচ্ছে যে নিউক্লিয়ার প্রোগ্রামটাকে ওটাকে কন্টিনিউ করে হচ্ছে যে ওরা হচ্ছে ওদের দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে। কেননা হচ্ছে ওদেরও হচ্ছে আপনি যদি আমি অর্থনীতি জিনিসটা এখানে আনি, ইরানের সরকার আপনি জানেন হচ্ছে যে ওরা চাপের মধ্যে আছে, ইরানের অর্থনীতি স্যাংশনসের মধ্যে আছে। ডোমেস্টিক কারেন্সি যেটা রিয়াল হচ্ছে 90% হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে যবে থেকে স্যাংশন আছে ডলার এগেনস্টে, মূল্যস্ফীতি 30 থেকে 40% আছে। এবং ওদের এখন হচ্ছে যেহেতু ওরা বাইরে তেলটা দিতে পারে না ওইভাবে এখানে পশ্চিমা বিশ্বের স্যাংশনসের জন্য, তো ওরা হচ্ছে এখন বেশিরভাগ হচ্ছে ওদের ডিপেন্ডেন্স বেড়ে গেছে চীনের কাছে হচ্ছে ওদের তেল বেচার বেলায়। এখন এত কিছুর মধ্যে আপনি যে সাময়িক যেখানে সিজ ফায়ার হয়েছে, ইসরায়েলের কিন্তু স্টেটেড অবজেক্টিভ আছে যে আপনার ইরানে এখানে হচ্ছে নিউক্লিয়ার এখানে ইনস্টলেশন ক্যাপাসিটি পুরোপুরি ডিস্ট্রয় করা, এবং পারলে যদি এটা আউটকাম হিসেবে হয়, যদি বা এবার বলেছে ওরা পারে নাই, যে রেজিম চেঞ্জ করা। এবং ইসরায়েল কিন্তু হচ্ছে বিগত 15-20 বছর ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এক ধরনের প্রক্সি ওয়ার চলছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হালকা এখানে আলাপে আসে, হরমুজ প্রণালী থেকে যেটা আছে, যেখানে আমাদের 1/3 হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আপনার 2.1 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল এখান থেকে বের হয়ে আসে। শুধুমাত্র ইরানের তেল না, এটা সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির একটা বড় অংশ। এটা হচ্ছে মানে সৌদি আরবের, যোগাযোগ জি সৌদি আরবের বেশ অনেকটা তেল এখান থেকে আসে। আর ওদের আরেকটা আছে ইস্ট ওয়েস্ট পাইপলাইন বলে যেটা আছে, অন্য সাইড থেকে আসে। কুয়েত বলেন, বাহরাইন বলেন, তারপর হচ্ছে ইরাক যদি বলেন, ওমান যদি বলেন, অনেক অংশে কিন্তু তেল এবং গ্যাস ওখান থেকে বের হয়ে আসে। এবং যেহেতু হরমুজ প্রণালীটার চোখ পয়েন্টের মতো মাত্র 33 কিলোমিটার ওয়াইড, ইরান কিন্তু একটা কারণ আমরা ভুললে হবে না, যেখানে কিন্তু ওরা কিন্তু এটা একটা হুমকি দিয়েছে যে হরমুজ প্রণালীটিকে ওরা বন্ধ করতে পারে যদি হয়, এবং এটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রিভিউ দিয়েছে। এবং তারপরে কিন্তু ট্রাম্প কিন্তু পিস মেকারের রোল এখানে চলে আসলেন। আগের অর্থ বছরে আমরা হচ্ছে 67 লাখ টন আমরা হচ্ছে জ্বালানি ইম্পোর্ট করেছি। এর মধ্যে 15 লাখ টন আমরা সরাসরি করেছি, আমদানি করেছি হচ্ছে সৌদি আরবিয়া থেকে এবং আবুধাবি থেকে। 52 লাখ টন কিন্তু আমরা করেছি হচ্ছে রিফাইন্ড আপনার যে তেল যেটা আছে, এবং এই রিফাইন্ড তেলটা কিন্তু আমরা করি হচ্ছে চায়না থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ভিয়েতনাম থেকে, ইন্দোনেশিয়া থেকে, কিছুটা অংশ ইন্ডিয়া থেকে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই যে রিফাইন্ড তেলটা, এটা আখেরে আসে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে। তো আপনার মধ্যপ্রাচ্যের তেলটা যদি, এবং আমাদের এলএনজিটা সেটা আমরা কিন্তু কাতার থেকে নিয়ে আসি। তো আমাদের সব দিক দিয়ে হচ্ছে ইম্প্যাক্টটা এখানে পড়ছে। এবং আমাদের সামনে কিন্তু একটা প্রসপেক্ট আছে যেটা আমরা ভুললে চলবে না, কেননা 2032 সালে, ইফ আই এম নট মিস্টেকেন, সৌদি আরবিয়া কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করবে, এবং সেই সময় কিন্তু প্রচুর এখানে হচ্ছে কনস্ট্রাকশনের জন্য কাজ লাগবে। ডক্টর জিয়াউল ইসলাম, সত্যিকার অর্থে বাংলাদেশের যে অর্থনৈতিক নীতি, তার সাথে সরাসরি আমার মনে হয় যে এই যুক্ততা আছে, এটা তো মানে অনস্বীকার্য। তো আমরা জুলাই মাস মাত্র শুরু করছি, তো সেই সময়ে বাজেটের ভিতরে কি এই ধরনের সংকটের জন্য কোনো ধরনের আমরা যেটাকে বলি রিজার্ভ রাখা বা এক ধরনের পলিসির ভেতরে স্পেস রাখা, সেইটা কি করা সম্ভব হবে? ওই স্কোপটা খুব একটা নাই, যে এ ধরনের যদি একটা ইভেন্ট হয় বড় রকম, যেখানে আমাদের তো নতুন ভাবে যাচ্ছে না মধ্যপ্রাচ্যে, বরঞ্চ যারা আছেন তাদেরকে ফেরত আনা হবে। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু মোকাবেলা করার যে সক্ষমতা, যে ফিসক্যাল ক্যাপাবিলিটি, এটা বর্তমানে বাংলাদেশের নাই। বাংলাদেশে বর্তমানে বাজেট যেটা, এটা এখনও আপনার সংকোচনমুখী হওয়ার পরও কিন্তু এটা ডেফিসিট বাজেট। আপনার পুরো জিডিপির 3.6% হচ্ছে গিয়ে এই বাজেটের ডেফিসিটটা। তো এটা কিন্তু সক্রিয়ভাবে হয়তো বিবেচনায় রাখা দরকার ছিল। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই রিস্কটা কীভাবে ম্যানেজ করা হবে। আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের যুবক যারা কর্মক্ষম বয়সী তাদের সংখ্যাটা কিন্তু এখনও বাড়তেছে। তাদের যদি আমরা বাইরে কর্মসংস্থান না করতে পারি বা তাদের কর্মসংস্থান না হয়, তাহলে কিন্তু এটা আমাদের এই ডোমেস্টিক ইকোনমিতে একটা চাপ পড়বে।
আমাদের এমনিতেই যে কর্মসংস্থানটা আগের চেয়ে কমে গেছে, এবং এই বাজেটে কিন্তু আপনার ওরকম কোনো পদক্ষেপ বা কোনো ইনিশিয়েটিভ ওইভাবে বলা যাবে না যে নেওয়া হয়েছে যেটা খুব উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে। যুদ্ধ যদি এই কনফ্লিক্ট যদি কোনো কারণে আরও বড় আকার ধারণ করে, তো বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় রকম চাপ পড়বে। এক ধরনের তো মধ্যমেয়াদী বোধহয় কৌশলও এখন চিন্তা করা উচিত, কারণ যে মধ্যপ্রাচ্য আজকে না হোক কালকে হোক বিভিন্ন সময় এই ধরনের বিষয় থাকবে। আসলে সেই ক্ষেত্রে আমাদের কি কোনো মানে সুযোগ রয়েছে, বা আপনি কি পরামর্শ দেবেন যদি আমরা আজকে না পারি? এখন বলছেন যে এখন আমার তো সক্ষমতা নাই, কিন্তু সেই ধরনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কি কিছু চিন্তা করা যায়? অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে যে সরকারের ব্যয়ের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের যে জাতীয় আয়ের কিন্তু কর হিসেবে আমরা আহরণ করতে পারি না 8% মতো। যে কোনো দেশে যদি আপনি অর্থনীতিকে সাস্টেনেবল করতে চান, একটা হিসাবে দেখা গেছে যে আপনার মোট আয়ের 15% অন্তত পক্ষে আপনার রেভিনিউ হিসেবে আপনাকে কালেক্ট করতে হবে। কিন্তু সেখানে বাংলাদেশের যে পরিকল্পনা সেই অনুযায়ী 2034-35 সালে গিয়ে এটা হবে 10.5% মতো। তার মানে আজ থেকে 10 বছরের মধ্যেও কিন্তু আমরা ওই 10%টা ক্রস করতে পারবো হয়তোবা। তো এইটা থেকে আমাদেরকে বের হইতে হবে, আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জ্বালানির যে নির্ভরশীলতা, এটাও কিন্তু আমাদেরকে কমানোর ক্ষেত্রে এখন থেকে চিন্তা করতে হবে। জ্বালানির ক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের যে তেল গ্যাস অনুসন্ধান এটা বন্ধ ছিল, এটা নানা কারণে, নানা পলিটিক্যাল কারণে বন্ধ ছিল। কিন্তু আমরা জানি যে বঙ্গোপসাগরে আপনি কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার, কারণ আমাদের সমুদ্র সীমার কাছাকাছি জায়গা থেকে কিন্তু মায়ানমার অলরেডি বেশ ভালো পরিমাণে তাদের জাতীয় চাহিদার কিন্তু 1/3 বাংলাদেশের সমুদ্র সীমানার কাছ থেকে তারা উত্তোলন করে, এবং তারা এটা চায়নাতেও এক্সপোর্ট করে। তো আমরা কিন্তু মাটির নিচে সেগুলো যদি এক্সপ্লোর না করি এবং সেটা যদি পদক্ষেপ না নিই, আসলে সেটা কিন্তু আসলে ওই ওপরে বর্ডার থাকলেও নিচে তো আর বর্ডার থাকে না। বৈজ্ঞানিক একটা অনুসন্ধানের দরকার আছে। তো আমাদের স্থল এবং জলে কোনো সঞ্চয় আছে কিনা তেল গ্যাস, এটাও কিন্তু বাড়াতে হবে। তার মানে আপনি আসলে বলতে যাচ্ছেন যে আমাদের আমদানি নির্ভরশীলতাটা কমানো, এবং আগে যেটা ছিল যে আমার দেশের ভিতরে যে জ্বালানির একটা বড় অংশই আমরা দেশের ভিতরেই উৎপাদন করি। তেল তো আমাদের নেই, কিন্তু গ্যাস প্রায় পুরোটাই আমাদের কিন্তু আপনার এই যে নবায়নযোগ্য জ্বালানি, এটাও কিন্তু ভালো সম্ভাবনা আছে, যদিও অনেক মানে খরচবহুল, কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক নদী আছে খরস্রোতা যদি আপনি উপর দিক থেকে থাকেন। তো হাইড্রো ইলেকট্রিসিটির একটা অথবা চেষ্টা করলে অনুসন্ধান কাপ্তাইয়ের পরে তো আমরা কখনো এটা চেষ্টাও করিনি, আমরা চেষ্টা করি নাই। বাট সোলারে আমাদের সম্ভাবনার জায়গা রয়েছে। সোলারটা এবং আপনার ওই যে উইন্ড যেটা, এটা নাকি আপনার জায়গা অনেক বেশি লাগে বাংলাদেশে, যেহেতু জায়গা কম, সেটা একটা আর কি বিবেচনা আছে একটা। কিন্তু আপনার আমরা বেশ কিছু বছর আগে কিন্তু আমরা উদ্যোগ দেখেছি যে বাসায় বাসায় সোলার প্যানেল, তো সেগুলো যদি একটু সাবসিডাইজ করে আরো পপুলারাইজ করা যায়, খুবই গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে গিয়ে আপনার ইকোনমিক চুক্তিগুলো টেকনিক্যালি সাউন্ড হতে হবে। আমি এইটা দেখি আর কি, মানে ডিপ্লোম্যাসির তো রোল আছে আমরা বলি, কিন্তু চুক্তিগুলো করার ক্ষেত্রে আমাদের টেকনিক্যালি অনেক জাতীয় স্বার্থটা মানে এখানে যেটা আমাদের সার্ভড হয়, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়্যার ইট সার্ভ দ্য বেস্ট। জাতীয় স্বার্থ পরিপন্থী কোনো কিছু যদি না থাকে, যেটা আগের সরকারের আমলেও বেশ কিছু অভিযোগ আমরা দেখেছি, এবং ইনফ্যাক্ট কিছু তথ্য প্রমাণও তো আমাদের হাতে আসে। এবং শুধু নেপাল নয়, নেপালের সাথে ভুটানেও যেখানে হাইড্রো ইলেকট্রিসিটি পোটেনশিয়াল আছে, ওখানে তো সারপ্লাস আছে, ওগুলো আনার জন্য কিন্তু আখেরে কিন্তু আপনার হচ্ছে আপনার সবচেয়ে বড় যে প্রতিবেশী ভারতের সাথে একটা ওয়ার্কিং একটা রিলেশনশিপ রাখতে হবে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা করব যে আমাদের ভূ রাজনৈতিক জায়গাগুলোতে এবং অর্থনৈতিক নীতির সাথে কিভাবে এটা যুক্ত আছে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনা আবার ফিরবো, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। কথা বলছিলাম আমাদের মধ্যপ্রাচ্যের যে সংকট এবং সেটার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ভিতরে কীরকম হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে মানে আসলে কি ধরনের আমার নীতি এটার জন্য থাকতে হবে? মানে একটা তো হলো, মানে যদি আমি এখন ইকোনমিক ডিপ্লোমেসির ব্রড কোশ্চেনে আপনাকে যাই, যে আমার পার্শ্ববর্তী দেশ এবং একই রকম ভাবে বড় যারা ইকোনমিক প্লেয়ার আছেন, ইনক্লুডিং এই যুক্তরাষ্ট্রের নতুন ব্যবস্থা, কি পরামর্শ আপনার থাকবে? আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কটা মানে একটা ডিগ্রি একটা স্টেজে স্টেবিলাইজ হবে যখন আমাদের দেশে নির্বাচন হবে। প্লেন অ্যান্ড সিম্পল। কারণ আপনি যদি ভারতীয় এক্সপার্টদের যাতে কথা বলেন, ওরা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওরা মিনিমাল এনগেজমেন্ট আছে। যখন একটা ইলেক্টেড একটা লং টার্ম গভর্নমেন্ট থাকবে তাদের সাথে ওরা এনগেজ করবে, এটা হচ্ছে ওদের ভাষ্য। কিন্তু আমাদের এখানে আছে যে যেহেতু অফকোর্স আমরা হচ্ছে আমাদের ন্যাশনাল সভারেন্টি, এখানে সার্বভৌমত্বর এখানে পরিপন্থী কোনো কাজ করব না, কিন্তু ভারতেরও কিছু জেনুইন সিকিউরিটি ইন্টারেস্ট আছে এবং ভারতেরও বুঝতে হবে বাংলাদেশ কিছু জেনুইন গ্রিভান্সেস আছে। সো এখানে কিন্তু কন্টিনিউয়াস এনগেজমেন্ট কিন্তু করতে হবে, রেটোরিক দিয়ে কিন্তু সব কিছু হয় না। আমরা কিন্তু ইরানের এক্সাম্পলটা দেখলাম যে একটা স্টেজে কিন্তু ওদের স্মার্ট ডিপ্লোমেসি ছিল, কিন্তু দেখা গেল যে মধ্যপ্রাচ্যে ওরা হচ্ছে বেশিরভাগ দেশগুলো একটা সরকারগুলো যে প্রতিবেশী সরকার, এমনকি পাকিস্তানের সাথে ওরা কিন্তু সহযোগিতা পায় নাই। সো এখানে যে রেটোরিক দিয়ে সব কিছু হয় না, এবং রাশিয়া এবং চীনও কিন্তু একটা লেভেলের পর ইরানকে আর সাপোর্ট করে নাই আমরা যেভাবে মানে মানুষ আশা করেছিল এখানে। তো আপনাকে এখানে হচ্ছে ইন্ডিয়ার সাথে আপনাকে এনগেজ করতেই হবে এবং নিজের ইন্টারেস্টটা মাথায় রেখে। এবং যুক্তরাষ্ট্রের সাথে সমস্যা অন্য একটা হচ্ছে যে ট্রাম্প যেটা আছে সেটাকে আমরা যেটা আমাদের ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের ভাষায় বলবো আউটলায়ার। তো এবং ওই হচ্ছে ভেরি আনপ্রেডিক্টেবল, মানে তথাগত নিয়ম মানছে না। এবং হি টুক এ রেকিং বল টু দ্য ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল অর্ডার, যেটা ইউএস হেল্প টু এস্টাবলিশ। তো এই যে আপনার WTO, তার আগে যে গ্যাট, এগুলো সবই তো হচ্ছে যুক্তরাষ্ট্রের অবদানই হয়েছিল, কিন্তু এখন যুক্তরাষ্ট্র এখন এটাকে ডিজোন করছে। এবং ট্রাম্প এখন দেখা যাচ্ছে যে এখন সুপ্রিম কোর্ট তাকে আবার তার পক্ষে রায় দিয়েছে, যে সে যে লোয়ার কোর্টসে যেখানে হচ্ছে তার প্রতি অনেকগুলো অর্ডার থামিয়ে দেওয়া হয়েছিল, তার এক্সিকিউটিভ অর্ডার, সেগুলোকে এখন হচ্ছে সে ইমপ্লিমেন্ট করতে পারে। আবার আমাদের এখানে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো দুইটাই হচ্ছে একটু মানে রাদার ট্রানজিয়েন্ট। এবং ট্রাম্পের এখন হচ্ছে অনেক সময় হয় কি, সেটা ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসিতে সে একটা ওপেনিং গ্যাম্বিট করে এবং তারপর সেটা নেগোসিয়েশন করে। কিন্তু লং টার্মে আমাদের মনে হয় যে ইকোনমিক ডিপ্লোমেসিতে আমাদের যে GSP+, যেটা হচ্ছে আমাদের ইউরোপের সাথে, এটা আমাদের এনগেজ করা, এবং হচ্ছে যে আমরা হচ্ছে যে আসিয়ানের সাথে এক্সটেন্ডেড আসিয়ান মেম্বারশিপের জন্য, বা আপনার হচ্ছে যে আপনার RCEP, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টগুলো, ওটা যেটা লার্জেস্ট ট্রেড এগ্রিমেন্ট, ওগুলোতে আমাদের এনগেজ করাটা আছে। বা চায়না যে আমাদেরকে এতগুলো যে আমাদেরকে, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করি, রাজনীতিকে আমার মনের মধ্যে আসে, এটা হলো যে যুক্তরাষ্ট্রের ধরেন সাথে আমরা একটা দ্বিপাক্ষিকভাবে আমরা নেগোসিয়েশন করছি, এখন তার চাপের মুখে যদি আমরা আমাদের মতো দেশগুলো কিছু পদক্ষেপ নেয়, তাহলে আমাদের যে অন্য বড় ট্রেডিং পার্টনার বলি বা ডেভেলপমেন্ট পার্টনার বলি, তারা তখন মনে করবেন না যে ওনারা একটা রুল বেসড গেমের ভিতরে খেলছেন, কিন্তু যে এই দেশগুলো নতজানু হচ্ছে যখন শক্তি দেখাচ্ছে, তারাও ওই ধরনের শক্তি দেখিয়ে তাদের পক্ষে আরো বেশি সুবিধা আদায়ের একটা প্রতিযোগিতায় নেমে যাবে কিনা? এক্স্যাক্টলি। এবং এটা হবে রেস টু দ্য বটম। কেন আমরা দেখুন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের
আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, তো আমাদের ওদের সাথে নেগোশিয়েট করতেই হবে। কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফের যে ওরা যে একটা হুট করে বলে দিল যে 74% এখানে একটা আছে, 37% 74% হচ্ছে প্রোটেকশন, 37% এটা দিয়েছে, আর 10% তো বেস লাইন আগে চলে আসে। এখন এরকম এটা হচ্ছে যে গায়ের জোরে একটা এখানে এটা করছে, এভরিথিং ইজ ওপেন ফর নেগোসিয়েশন। কিন্তু প্রবলেম হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে যদি সুবিধা দিতে হয়, তাহলে আমাদের বাকি যে বড় বড় যে আমাদের এখানে হচ্ছে যে ট্রেড পার্টনার, তারাও কিন্তু ওরা আমাদের কাছে একই রকম সুবিধা চাইবে। কারণ আমরা যদি মনে করুন যুক্তরাষ্ট্রের সাথে কেবিন করি, তাহলে আমাদের যুক্তরাজ্য বা ইউরোপিয়ান ইউনিয়ন বা অস্ট্রেলিয়া বা জাপান, ওরাও তো একবার চীন একই কথাই বলতে পারে। সুতরাং আমাদের, এবং আমার মনে হচ্ছে যে ট্রাম্পের এইটা হচ্ছে একটা অ্যানর্মালি। এটা 1-2 বছর পর আবার আমার মনে হয়, আমি অ্যান্টিসিপেট করছি যুক্তরাষ্ট্র আবার মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমে চলে যাবে, এবং এটা কিছু আলামত আমরা দেখেছি নেটো প্রোগ্রামে। সো আমাদের মনে হয় যে এখন টেম্পোরারি এখানে একটা এনগেজমেন্ট করা উচিত, এবং এটাকে হচ্ছে ট্যারিফটাকে কমানো উচিত। বাট এই অ্যাবারেশনের সাথে পুরোপুরি যদি আমরা আবার কেবিন করি, তাহলে কিন্তু আমাদের অন্যান্য বড় ট্রেডিং পার্টনারদেরকে আমরা আইসোলেট করে দেবো। ডক্টর জিন ইসলাম, মানে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা তো আমাদের মানে ট্যারিফের বিষয়ে আলোচনা একটা বড় হয়েছে, কিন্তু এইবারের বাজেটে আমরা দেখেছি যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করে যেটুকু আমরা বুঝতে পারছি যে 110টি পণ্যের ক্ষেত্রে শুল্ক শূন্য করা হয়েছে। কিন্তু একটা আলোচনা চলছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নাকি একটা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেটাতে আমরা মানে সাইন করার ব্যাপারে আমরা এখনো রাজি হই নাই, কারণ আমাদের কিছু সেখানে দৃষ্টিভঙ্গি আছে। এই জায়গাটাতে খুব স্পষ্টও না পরিস্থিতি, কিন্তু সার্বিকভাবে আমার বাণিজ্য ক্ষেত্রে যে আমার কৌশল, সেই কৌশলটা সামনের দিনে কেমন হওয়া উচিত এই পরিপ্রেক্ষিতে? আমরা 2026 নভেম্বরে তো লিস্ট ডেভেলপ কান্ট্রি লিস্ট থেকে গ্রাজুয়েট করব। তো তারপর থেকে কিন্তু আমাদের যে এভরিথিং বাট আর্মস আন্ডারে যে আমরা জিরো ট্যারিফ দিয়ে এক্সপোর্ট করতাম, সেটা তো আর থাকবে না। 3 বছর থাকবে আরো। 3 বছর সেটা বলা হয়েছে আপনার ওই MC13 এর যে ডিউ রেস্ট্রেইন ফলো করতে, বাট এটা কিন্তু ইউরোপিয়ান বাজারের কথা আপনি বলছেন। WTOর যে মেম্বার কান্ট্রি, তাদেরকে বলা হয়েছে যে 3 বছর তাদেরকে একটা ফ্লেক্সিবিলিটি দিতে গ্রাজুয়েটিং মেম্বারদেরকে, কিন্তু এটা কিন্তু আপনার বাইন্ডিং না। সো তো এখন যেটা হবে আমাদেরকে, যেমনটা উনি বলছিলেন যে বায়োল্যাটারাল নেগোসিয়েশন, সেখানে কিন্তু অনেক ভালো করতে হবে। কিন্তু এই GSP প্লাস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে, সেটাখানে কিন্তু আমাদের যে প্রধানতম রপ্তানি পণ্য গার্মেন্টস, সেটাই কিন্তু সুযোগ পাওয়াটা খুবই মুশকিল। কারণ বাংলাদেশের প্রোডাক্ট ওয়াইজ আপনি দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়নে তাদের শেয়ারটা অনেক ক্ষেত্রে 20% কাছাকাছি। তো ওরা কিন্তু এত মেজর সাপ্লায়ারকে ওরা ওই GSP প্লাস হয়তো দিবে না। তো বাংলাদেশের যদি গার্মেন্টস GSP না পায়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য প্রোডাক্টে খুব একটা হয়তো লাভ হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি ইউএসএতে অথবা আপনার ইউএস থেকে আমরা কেন আপনার ওই তাদের মানে MFN ট্যারিফ দিতে হয় এখন ইউএসএতে? কারণ হচ্ছে ইউএসএ মার্কেটে কিন্তু আমরা একটা মেজর সাপ্লায়ার। তার মানে হচ্ছে যদি আমরা তো বড়, আমাদের রপ্তানির বড় মানে কারণে স্বল্পোন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো সুবিধা পাই না। $1 বিলিয়ন তো ট্যারিফ দিই আমরা হ্যাঁ প্রত্যেক বছর। এবং এটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে আমরা একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেটেড যে ওইটাতে আমরা মেজর সাপ্লায়ার, এবং ওইটাতে আর এখন কেউ আমাদেরকে সুবিধাটা দিবে না, বিশেষ করে LDC গ্রাজুয়েশনের পরে। তার মানে আমরা যদি অর্থনীতির সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইভার্সিফিকেশনের বিকল্প নাই। আপনি যদি অন্যান্য যে পটেনশিয়াল সেক্টর, আর গার্মেন্টসের আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে আপনার ভ্যালু এডিশনটা কম। আপনি দেখতেছেন অনেক বেশি রপ্তানি হচ্ছে, কিন্তু এই রপ্তানির জন্য কিন্তু আবার আমদানিও করতে হয়। এটার জন্য আমরা প্রায় মানে $1 যদি আমরা রপ্তানি করি, আমরা প্রায় 60 সেন্টের মতন আমরা আমদানি করি। হ্যাঁ, আপনার 30-40% বলা হয় যে ভ্যালু এডিশন হয়। তো এটা কিন্তু আসলে খুব একটা আপনার মধ্যম আয়ের দেশের জন্য একটা ভালো একটা উপায় হতে পারে না রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। তো আমাদের রপ্তানি বহুমুখীকরণ এবং দেশীয় যে সেক্টরগুলো আছে যেখানে ভ্যালুয়েশন বেশি, সেগুলো দিয়ে কিন্তু আমাদেরকে, যদি আমরা আলটিমেটলি না পলিসি নিয়ে সেগুলোকে ওয়ার্ল্ড মার্কেটে কম্পিটিটিভ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি আয়টা LDC গ্রাজুয়েশনের পরে আরও হুমকির মুখে পড়বে। বাংলাদেশের এখন যেটুকু আমরা বুঝতে পারছি যে সেটা হলো যে আমরা খুবই স্বল্পোন্নত দেশ হিসেবে ওই বিশ্ব বাণিজ্য সংস্থার ভিতরে বিভিন্ন সুবিধা পেতাম। ফলে আমার ওই বাণিজ্য চুক্তি বা বাণিজ্য বিষয়ক যেই ডিপ্লোম্যাসির
তে আমরা খুব বেশি মনোযোগ দিইনি, দ্বিপাক্ষিক হোক এটা রিজিওনাল জায়গায় হোক। এই জায়গাটায় কি আমাদের সক্ষমতা মানে এখন আমরা ওই জায়গাটায় আছে কতখানি যে আমরা নেগোশিয়েটগুলো করতে পারবো? এই সক্ষমতাটা বাংলাদেশের খুবই উদ্বেগজনক পর্যায়ে, খুবই নিম্ন আমি বলবো। বাংলাদেশের যে একটা বায়োল্যাটারাল এফটিএ যদি করা হয়, কিভাবে নেগোসিয়েশন করা হবে এবং দেশীয় স্বার্থ সেখানে কিভাবে রক্ষা করা হবে, এই ধরনের কিন্তু স্কিল নেগোশিয়েটর বাংলাদেশে খুব কম। একদম 1 মিনিটের ভিতরে একটা বড় চিন্তার জায়গা হলো যে আমরা এর আগে মানে যে দ্বিপাক্ষিক নেগোসিয়েশনগুলো করেছি, আপনি ভারতের কথা বলছেন, চুক্তির ক্ষেত্রে অনেক ধরনের আমাদের আশঙ্কা রয়েছে, কিছু কিছু স্বচ্ছতার সমস্যা আছে। ওই জায়গায় গিয়েও তো আমরা দেখেছি যে এই ক্ষেত্রে স্বার্থ ধরে রাখা, যখন গ্রুপ ভিত্তিক আলোচনা হয় তখন তো এটা অনেক ট্রান্সপারেন্ট থাকে, ডাব্লিউটিওর ভিতরে আছে। দ্বিপাক্ষিক করলে ওই জায়গাও কি মানে হুমকির বিষয় আছে, যে একটা তো হলো সক্ষমতা, একটা হলো আমার এটার ভিতরে একটা স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপার আছে। এবং হচ্ছে এটা যে অনেক সময় হচ্ছে গোষ্ঠী স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ এটার প্রভাব করতে পারে, যেখানে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় না। সুতরাং মানে স্বচ্ছতা জবাবদিহিতা, এবং এটা হচ্ছে আমার মনে হয় যে ইলেক্টেড বডিগুলোতে এখানে হচ্ছে নাগরিকদের জানার দায়িত্ব মানে অধিকার আছে যে কি চুক্তিতে আমরা স্বাক্ষর করছি। তাহলে হতে পারে যে এই তখন হচ্ছে যে এই স্বচ্ছতার তাগিদে, এই আপনার জবাবদিহিতার তাগিদে তখন জিনিসটা হচ্ছে তো দেশের স্বার্থের জন্য লড়ার জন্য ইচ্ছাটা আরো বাড়বে। না, সত্যিকার অর্থে যেই সংসদীয় ব্যবস্থায় যদি আমরা আবার ফেরত যাই, সংসদীয় ব্যবস্থার ভিতরে এই বিষয়গুলো আমার মনে হয় যে এবং তাদের আগ্রহ নিয়ে এই বিষয়গুলো দেখা উচিত, যেটা আমরা অতীতে আমরা দেখিনি। দর্শক, আমরা আলোচনা শেষ করে দিতে হচ্ছে আজকে। আমাদের মধ্যপ্রাচ্যের এক ধরনের সংকট পরিস্থিতির ভিতর দিয়ে আমরা গেছি, এখনো খুব যে স্থিতাবস্থা আছে তা না। বাংলাদেশের অর্থনীতির জন্য মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের মতো আমরা সেই জায়গাটাতেও অনেক বেশি নির্ভরশীল থাকি এবং আমাদের মতো ছোট অর্থনীতিতে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য সামনের দিনে এই ধরনের সংকট মোকাবেলা মানে এক ধরনের সক্ষমতা বিষয় তো গুরুত্বপূর্ণ হবে, তার থেকেও আরও যেটা সাথে যুক্ত করতে হবে সেটা হলো আমার দ্বিপাক্ষিক যে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা পর্যালোচনা চুক্তি করি, সেই জায়গাটায় আমাদের আরও বেশি মনোযোগী হওয়ার সময় এসেছে। এটা আমরা স্বল্পোন্নত দেশ থেকে যেহেতু আমরা উত্তরণ করছি সেটাও গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার বিষয় রয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সামনে যে সংসদীয় ব্যবস্থার ভিতরে আমরা আবার ঢুকবো, তাদের একটা আগ্রহ এবং তাদের সক্ষমতা এবং সেই জায়গায় আমাদের যেই বর্তমান সংস্কার কার্যক্রম চলছে সেই জায়গায় মনোযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আজকে আলোচনা শেষ করছি, আমরা আবার ফিরবো, জানতে চাইবো এই অনুষ্ঠানের মাধ্যমে কেমন আছে অর্থনীতি।